শরীরটা খারাপ বলে অসুস্থ বলে লাগলাম। আচ্ছা আজকে আজকে তাহলে কি শিখবো? আচ্ছা আজকে কি শিখবো? আজকে শিখবো হচ্ছে আমরা অথেন্টিকার নাকি এটা অথরিটি, সরি। আচ্ছা অথরিটি মানে কি? অথরিটি জাস্ট একটা নাম্বার। হ্যাঁ, আমরা জাস্ট একটু দেখবো যে আমরা চ্যাট জিপিটি অথরিটি মানে একটা নাম্বার, জাস্ট একটা স্কোর। হ্যাঁ, কম্পিটিটিভ স্কোর। এখন দেখি যে আমাকে আরো কিভাবে বোঝায় চ্যাট জিপিটি আমাদের সুন্দর করে। না আমার সাথে চ্যাট জিপিটি মানুষ বুঝে আছে, বুঝছো? আচ্ছা, কাকে বলে এবং কেন ব্যবহার করা হয়? আচ্ছা ঠিক আছে, কেন ব্যবহার করা হয় এই প্রশ্নের উত্তরটা ভুল। ডোমেইন অথরিটি কাকে বলে এবং কেন ব্যবহার করা হয়? আচ্ছা ঠিক আছে, তারপর প্রশ্নটা করলাম। আপনার আচ্ছা, যদি বা এইটার অ্যানসারটা ঠিক আছে আপনাদের শীটেও দেওয়া আছে কিন্তু ছোট করে দেওয়া আছে। হ্যাঁ, এর অ্যানসারটা শীটেও দেওয়া আছে কিন্তু ছোট করে দেওয়া আছে। বুঝছো? আমরা এটা একটু বিস্তারিত পড়ি, একটু বোঝার চেষ্টা করি। ফোনটা রাখো ভাই। আচ্ছা, কি বলছে? ডোমেইন অথরিটি হলো একটি মেট্রিক যা একটি ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন র‍্যাঙ্ক করার ক্ষমতা নির্ধারণ করতে ব্যবহৃত হয়। এটি মূলত মজ নামে একটি এসইও সফটওয়্যার কোম্পানি তৈরি করেছে। মজ একটা এসইও সফটওয়্যার কোম্পানি যারা এটা তৈরি করেছে। মজের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আমরা ডোমেইন অথরিটি পেজ আসলে চেক করতে পারি। শুধুমাত্র মজ না, আরো অনেক ওয়েবসাইট আছে, তবে মজটা হচ্ছে সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট আর কি ডোমেইন অথরিটি পেজ আসলে দেখার দিক দিয়ে। ঠিক আছে? আচ্ছা, ডিএ স্কোর 1 থেকে 100 এর মধ্যে হয়। মানে কি 100 মার্কের একটা পরীক্ষা হয় আমাদের ডোমেইনের জন্য, তারপর যে যত পায় সে তত বেশি র্যাঙ্কে থাকে। ঠিক আছে? যেখানে উচ্চতর স্কোর মানে ওয়েবসাইটটি র্যাঙ্কিং এর সম্ভাবনা বেশি, মানে যে সব থেকে বেশি মার্ক পাবে ডোমেইন হতে তার ডোমেইনটা র্যাঙ্ক করার সম্ভাবনা সব থেকে বেশি। তারপর ডোমেইন কিভাবে কাজ করে, বুঝছো? যে স্কোর নির্ধারণ করার জন্য বিভিন্ন ফ্যাক্টর বিবেচনা করা হয়, যেমন হচ্ছে ব্যাকলিংকের সংখ্যা এবং গুণমান। মানে আমরা বললাম না ব্যাকলিংক করা ইম্পর্টেন্ট, আমি তো বলেছিলাম ব্যাকলিংক করাই লাগবে। কি বলছি, একটি ওয়েবসাইট কতগুলো লিংক অন্য উচ্চমানের ওয়েবসাইটে আছে কিংবা থেকে আসছে। ঠিক আছে? এটার মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটের লিংক উচ্চতর মানে উচ্চমানের ওয়েবসাইট বলতে কি বোঝায়? যেমন ফেসবুক আছে, ইউটিউব আছে, তারপরে ইনস্টাগ্রাম আছে, আরো অনেক সাইট আছে। এর সাথে সাথে আরো যতগুলো র্যাঙ্কিং সাইট আছে, র্যাঙ্কিং সাইট যেমন হচ্ছে বাংলাদেশে যেমন প্রথম আলো আছে, তারপরে কালের কণ্ঠ আছে, তারপর হচ্ছে অর্ডিনারিটি যেরকম একটা ভালো র্যাঙ্কিং করা সাইট। ঠিক আছে? এরকম যে সকল সাইট আছে এই সব সাইট থেকে যদি আপনারা যদি ব্যাকলিংক পাই তাহলে আমাদের ওয়েবসাইটে র্যাঙ্ক করা আরো বেশি সহজ হবে। ঠিক আছে? তারপরে কি বলছে, ডোমেইনের বয়স। ওয়েবসাইট কত পুরাতন, আমি বলেছিলাম না একটা ওয়েবসাইট কিন্তু সচরাচর সহজেই দপ্তরে র্যাঙ্ক করে যায়। ঠিক আছে? আপনাদের ওয়েবসাইটের বয়সও কিন্তু একটা ম্যাটার করে। ঠিক আছে? তারপর সার্চ ইঞ্জিন কন্টেন্টের কার্যকারিতা, কন্টেন্ট কতটা ভালো র্যাঙ্ক করেছে। কন্টেন্ট আপনারা যেটা লিখছেন অবশ্যই ভালো হতে হবে। মানুষ বললাম না যে পড়ে যদি ভালো লাগে, যদি মানুষ পছন্দ না করে সেটা বাড়াই যাবে, তাহলে মানুষের পছন্দ হলে কি র্যাঙ্ক করাবে? আবার তখন ডোমেইন অথরিটিও বাড়বে। ঠিক আছে? তারপর যে স্প্যামিং স্কোর, ওয়েবসাইটে কতটা স্প্যাম লিংক কিংবা কন্টেন্ট রয়েছে। মানে অতিরিক্ত স্প্যামিং লিংক, অতিরিক্ত লিংক ইউজ করা, অতিরিক্ত কিওয়ার্ড ইউজ করা, এগুলো কিন্তু স্প্যামিং এর ভিতরেই পড়ে। এগুলো আপনি করেছেন কিনা এটাও একটা ম্যাটার করে। ঠিক আছে? আপনি যে অতিরিক্ত লিংক কিংবা অতিরিক্ত কিওয়ার্ড ব্যবহার করলে যে আপনি র‍্যাঙ্ক করবেন এমনটা কিন্তু না। তারপরে কি বলছে, মোট লিংকড রুট ডোমেন, বিভিন্ন ডোমেন থেকে আসা ব্যাকলিংক। মানে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট, মানে তারা লিখেছে, লেখার পরে মনে করেছে যে আপনার ওয়েবসাইটে ব্যাকলিংক দেওয়া উচিত। মনে করেন এমন একটা লাইন তারা লিখেছে যে লাইনে তাদের ওয়েবসাইটে কোনো কন্টেন্ট নেই, কিন্তু আপনার ওয়েবসাইটে সুন্দর একটা কন্টেন্ট লেখা আছে। তারা কি করেছে, আপনার লিংকটা অটোমেটিক তার ওয়েবসাইটে দিয়েছে কোনো কথা ছাড়াই। সেগুলো হচ্ছে রুট ডোমেন। ঠিক আছে? তারপরে কি বলছে, ডোমেইন অথরিটি কেন ব্যবহার করা হয়। প্রতিযোগিতা বিশ্লেষণ, ওয়েব কি বলছে, আপনার ওয়েবসাইটে ডিএ প্রতিযোগীদের ডি এর সাথে তুলনা করে বুঝতে পারেন কিভাবে তাদের সাথে প্রতিযোগিতা করা যায়। মানে একটা কম্পিটিশন আর কি। আপনার ওয়েবসাইটে
ডোমেন অথরিটি চেক করবেন, তার ওয়েবসাইট ডোমেন অথরিটি চেক করবেন, আপনার ওয়েবসাইট 99, তার ওয়েবসাইট 98, মানে আপনার থেকে একটু ভালো আছে, বুঝছেন? আচ্ছা, তারপর হচ্ছে ব্যাকলিংক স্ট্র্যাটেজি তৈরিতে সাহায্য। মানে ডোমেন অথরিটি যদি কম হয় তাহলে আপনাকে ডোমেন অথরিটি বাড়ানোর জন্য কি করতে হবে? আরো বেশি ব্যাকলিংক তৈরি করতে হবে, এসইও কার্যকরিতা মাপা, মানে যে আপনার কতটুকু এসইও সুন্দরভাবে করেছেন। ডোমেন অথরিটি শুধু ব্যাকলিংকের উপর নির্ভর করে এমনটা না, তবে ব্যাকলিংকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানে গুগলে র‍্যাঙ্ক করার জন্য ডোমেইন যে অথরিটির প্রয়োজন হয় সেটা যে একেবারে ব্যাকলিংকের উপর নির্ভরশীল এমনটা না, ব্যাকলিংকটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপর হচ্ছে ক্লায়েন্টের কাজের প্রভাব দেখানো। আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, মনে করেন একটা ক্লায়েন্টের ডোমেইন অথরিটি এখন আছে 50, আপনি কি করলেন 50 থেকে 60, 70, 80 করে দিলেন, তাহলে ক্লায়েন্টকে বলতে পারবেন দেখেন আপনার ডোমেইন অথরিটি এত ছিল, আমি আপনাকে এত করে দিয়েছি। মানে আপনি যে কাজটা করেছেন সুন্দরভাবে এটা কিন্তু তাকে বুঝতে হবে। ডোমেইন অথরিটি, তারপরে এসইও স্কোর, এগুলো কিন্তু বুঝায়, ক্লায়েন্ট বুঝতে সুবিধা হয়। মনে করেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে এসইও স্কোর হচ্ছে 20, আপনি কি করলেন 98 কিংবা 95 কিংবা 90 তে নিয়ে গেলেন, তাহলে কি কত এসইও স্কোর বেড়েছে না? ক্লায়েন্ট এমনি দেখলে খুশি হয়ে যাবে। ডোমেইন অথরিটি সেম, মনে করেন ডোমেইন অথরিটি আছে 50, আপনি সেটা বাড়ায় 80, 90 করতে পারবেন সক্ষম হলেন কাজ করার পরে, তাহলে ক্লায়েন্ট তো এমনি আপনার প্রতি খুশি হয়ে যাবে। কারণ কিভাবে বাড়ানো যায়, যেমন এখানে কি কয়েকটা ইয়া দিয়েছে, উচ্চ মানের এবং প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরি করা। উচ্চ মানের কন্টেন্ট বলতে আরো বলছি, মানে যেই কন্টেন্টের গুরুত্ব আছে এবং ভালো কোয়ালিটির কন্টেন্ট, ঠিক আছে? সুন্দর করে লিখবেন, কোনো ভুলভাল করা যাবে না, কারো কাছে কপি করা যাবে না, একটু রিসার্চ করে সুন্দর করে কোটেশন দিয়ে তার বিভিন্ন সাল তারিখ ডেট সুন্দরভাবে বসায়, আর যেভাবে সুন্দর করে কন্টেন্ট লেখা যায়, মানে মানুষ যেটা পছন্দ করবে আর কি, ঠিক আছে? তারপর হচ্ছে প্রভাবশালী এবং নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেওয়া। প্রভাবশালী ওয়েবসাইট কাকে বলে? মনে করেন যে আপনি একটা কাজ করবেন, ঠিক আছে? আপনি সরকারি কোনো একটা কাজ করবেন, আপনি যদি কোনো একটা ভালো নেতাকে ধরে নিয়ে যান, তাহলে তার কাজ করতে হবে না? এটাও তো সেম, আপনি গুগলে র‍্যাঙ্ক করবেন, আপনি যদি ব্যাকলিংক না থাকে তাও র‍্যাঙ্ক করবেন, কিন্তু সময় লাগবে প্রচুর। কিন্তু কোনো একটা যদি বড় ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিংক নেন, তাহলে সুবিধাটা কি হবে? তাহলে আমাদের কি হবে, যদি কোনো একটা নেতা যায় কাজটা তাড়াতাড়ি হবে। এরকম হচ্ছে আমাদের এখানকার নেতা হচ্ছে বড় বড় ওয়েবসাইট, যদি বড় বড় ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পাই তাহলে গুগল আমি র‍্যাঙ্ক করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তারপরে কি বলছে, কন্টেন্টের অভ্যন্তরীণ লিংক স্ট্রাকচার শক্তিশালী করুন। মানে অভ্যন্তরীণ লিংক মানে যেটা হচ্ছে, লিংক বললাম কি সর্বোচ্চ 2টার বেশি লিংক ইউজ করা যাবে না। যদি অতিরিক্ত লিংক ইউজ করতে হয় তাহলে কি করতে হবে? নো ফলো করে দিতে হবে। যদি অতিরিক্ত লিংক ইউজ করতে হয় কি করতে হবে? নো ফলো করতে হবে, ঠিক আছে? নো ফলো তো সিস্টেম কিভাবে করতে সেটা দেখানো হয়েছে, তাই না? তারপর হচ্ছে স্প্যামিং লিংক এবং কন্টেন্ট এডিটর। স্প্যামিং লিংক বলতে কি অতিরিক্ত মানে উল্টাপাল্টা লিংক, যে লিংকে কোনো রেজাল্ট নাই। মনে করেন আপনার ওয়েবসাইটে এমন একটা ওয়েবসাইটের লিংক দিয়েছেন যে ওয়েবসাইট কোনো কাজেরও না, কোনো রেজাল্টও না, ইরোর দেখায় কিংবা কন্টেন্ট ভালো না, এরকম লিংক থেকে বিরত থাকতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়েবসাইটের লোডিং স্পিড এবং মোবাইলের কি বলছে ফ্রেন্ডলি, কি লিখছেন? আচ্ছা, মোবাইল ফ্রেন্ডলিনেস, ঠিক আছে, নিশ্চিত করুন। ওয়েবসাইটের লোডিং স্পিড বলতে কি আপনার ওয়েবসাইটে ইমেজের মানে মেইনলি কারণ হচ্ছে ব্লগার কিন্তু লোডিং স্পিড মোটামুটি ঠিক থাকে, সমস্যা নেই, কিন্তু ইমেজে বেশি অতিরিক্ত হাই কোয়ালিটি দেওয়া যাবে না, অতিরিক্ত লো কোয়ালিটিও দেওয়া যাবে না, ঠিক আছে? নরমাল একটা ইমেজ দিবেন। আর কন্টেন্ট লেখার সময় মাথায় রাখবেন যে ভিডিও কোনো সময়তে আপনার ডাইরেক্ট আপলোড করবেন না, যদি কন্টেন্টের ভিতরে ভিডিও দেওয়ার প্রয়োজন হয় যে ইউটিউব থেকে আপলোড দিবেন, কি বুঝলেন? ভিডিও কোনো সময় ডাইরেক্ট আপলোড দেওয়া যাবে না, ভিডিও আপলোড করবে কোথা থেকে? ইউটিউব থেকে। তাহলে আমার ওই জায়গাটা আমার এখানে খাচ্ছে না, কারণ ভিডিও তো অনেক এমবি হয়ে থাকে, ঠিক আছে না? এখন যদি ভিডিও লোড দেয় এখানে, তাহলে আমার ওয়েবসাইট স্পিড স্লো হয়ে যাবে না? আচ্ছা, তাহলে মোবাইল ফ্রেন্ডলি বলতে কি অনেক ওয়েবসাইট মোবাইলে দেখতে খারাপ লাগে, পিসি দেখতে ভালো লাগে, এরকম ওয়েবসাইট করা যাবে, যেটা পিসিতেও ভালো লাগে মোবাইলেও ভালো লাগে, এরকম ওয়েবসাইটে তৈরি করতে হবে, ঠিক আছে? এটা হলো মেইনলি ডোমেইন অথরিটি বাড়ানোর উপায়, ঠিক আছে? মানে যদিও বা এটা একেবারে থিওরি ক্লাসের মতো, ডোমেইন অথরিটি পেজ থেকে থিওরি ক্লাস, এটা প্র্যাকটিক্যাল কোনটা? এসইও যেটা করবেন এটাতে ব্যাকলিংকস তো করতে হবে। মেইনলি আপনাকে কি করতে হবে, শুধুমাত্র এই টপিক সম্পর্কে জানা কিসের জন্য? যাতে আমরা বুঝতে পারি যে ব্যাকলিংকস করা কেন এতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবার আমরা পেজ অথরিটি সম্পর্কে আলোচনা করি। পেজ অথরিটি কাকে বলে? সেম, ওটা ডোমেনের স্কোর, এটা পেজের স্কোর, আর কিছু না। দেখেন সেম রেজাল্ট মানে 1 থেকে 100 হয়ে থাকে, সবই কম বেশি সেম বেশি, না? আচ্ছা, এখানে পেজ অথরিটি কাকে বলছে? পেজ অথরিটি হলো একটি স্কোর যা মোয়াজ নামের একটি এসইও সফটওয়্যার কোম্পানি তৈরি করেছে। এটি 1 থেকে 100 পর্যন্ত হয়ে থাকে, এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন।
আচ্ছা কি বলেছে এখানে, এটি ওয়েব পেজে সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করার সম্ভাবনা নির্ধারণ করে। আমরা যদি গুগলে এসইও লিখে সার্চ দিলাম, এখন এই ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করেছে কেন? অবশ্যই এর পেজ মানে এটা তো শুধু ওয়েবসাইট না, ডাইরেক্ট কিন্তু এটা ওয়েবসাইট, এটা হচ্ছে ওয়েবসাইটের একটা পেজ কিংবা ওয়েব পেজ কিংবা ওয়েব পোস্ট। দেখেন এটা কিন্তু আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডের ভিতরে, আমরা আছি কি একটা পোস্টের ভিতরে, এটা হচ্ছে আমার একটা ওয়েব পেজ, ঠিক আছে। ডোমেন অথরিটি বলতে কি শুধুমাত্র এইটুকু র‍্যাঙ্ক করার জন্য যতটুকু লাগবে। এটা হচ্ছে তার হোম পেজ না, .com এর পর কিছু আছে, এখানে দেখবেন সব পোস্ট একসাথে আছে, ঠিক আছে না। আর যখন আমরা এখান থেকে ব্যাক গেলাম, মানে এটা যেটা, এটা হচ্ছে ওয়েব পেজ, যেটাতে স্ল্যাগ থাকে। স্ল্যাগ মানে কি, স্ল্যাগ মানে কি বলেন দেখেন, আপনারা পারবেন আমি জানি, স্লাইডে বলেন বিস্তারিত মার্ক করে দিচ্ছি। আমরা ইয়াতে পারমালিঙ্ক দেখেছিলাম না ব্লগারে, সেটাকে স্ল্যাগও বলা হয়, ঠিক আছে। অনেক জায়গাতে কিওয়ার্ডকে কি প্রেসও বলা হয়, অনেক জায়গাতে কিওয়ার্ড কি প্রেস সেম জিনিস, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হবে, এই পেজে যতটা স্কোর, মনে করেন আপনার সেম কন্টেন্ট, হোয়াট ইজ এসইও, এই রিলেটেড কন্টেন্ট আছে মার্কেটে 50টা, ঠিক আছে, 50 জন লিখেছে হোয়াট ইজ এসইও, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাকে বলে কিংবা কি কিভাবে কাজ করে, যাকে সম্পর্কে বিস্তারিত লেখা। আপনার এই ওয়েবসাইটটা কেন র্যাঙ্ক করেছে, কারণ এই ওয়েবসাইটের এই পেজের পেজ অথরিটিটা অন্যান্য ওয়েব পেজের সাথে বেশি। 50 জন স্টুডেন্ট কম্পিটিশন করছে, 50 জন স্টুডেন্টের ভিতরে যে সবথেকে বেশি স্কোর পাচ্ছে পেজে, মানে পেজ অথরিটি পাচ্ছে কিংবা সবথেকে বেশি স্কোর যে র্যাঙ্ক করতে পারছে, সে এক নম্বরে চলে আসছে, ঠিক আছে। এটা হলো বিষয়। আচ্ছা এখন এটা করার জন্য কি কি লাগতে পারে, পেজ অথরিটি কিভাবে কাজ করে, ব্যাকলিংকস কোয়ালিটি, মানে আপনি কত ভালো মানের ব্যাকলিংকস কিংবা কত উন্নত মানের ওয়েবসাইট থেকে ব্যাকলিংকস পেয়েছেন কিংবা আপনি ব্যাকলিংকস দিয়েছেন, ঠিক আছে। তারপর যে ডোমেইন অথরিটি, মানে আপনার ডোমেইন অথরিটিও ভালো হওয়া লাগবে পেজ অথরিটি স্কোর বেশি হওয়ার জন্য, যেটা তার আগেবার দেখলাম। তারপর হচ্ছে কন্টেন্ট রিলেভেন্স, মানে আপনার কন্টেন্ট পেজের বিষয়বস্তু কতটা মূল্যবান এবং সার্চ এর জন্য প্রাসঙ্গিক। মানে মূল্যবান বলতে কি, আপনি এমন এমন কন্টেন্ট লিখছেন যে কন্টেন্ট মানে সার্চই করে না, তাহলে আপনার পেজ অথরিটি হয়ে লাভ আছে নাই। আপনাকে এমন কন্টেন্ট লিখতে হবে মানুষ সার্চ করে এবং সেটাতে আপনি লিখে মানুষকে ভ্যালু দিতে পারছেন, মানে অন্যান্য ওয়েবসাইটের তুলনায় অনেক ভালো ইনফরমেশন আপনার এই সাইটে আপনার পেজে দেওয়া আছে, বুঝতে পারলেন। আচ্ছা তারপর হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, মানে পেজের লোডিং টাইম এবং মোবাইল ফ্রেন্ডলিনেস ঠিকঠাক মতো আছে কিনা, পেজের লোডিং টাইম ভালো হতে হবে, এটা তো সবাই বুঝতে পারছেন। পেজ অথরিটি কেন ব্যবহার করা হয়, র‍্যাঙ্কিং করার জন্য, তারপর হচ্ছে প্রতিযোগিতা বিশ্লেষণ, লিংক বিল্ডিং স্ট্র্যাটেজি তৈরি, এসইও পারফরম্যান্স ট্র্যাক, আর অনেক কিছু। তারপর পেজ অথরিটি বাড়ানোর উপায় হচ্ছে মানসম্মত এবং ইফেক্টিভ কন্টেন্ট তৈরি করে সবার উপরে। তারপরে হচ্ছে অথেন্টিক এবং হাই কোয়ালিটি ব্যাকলিংকস তৈরি করা। অনেক সময় অনেকে ফেক ব্যাকলিংকস তৈরি করে, ঠিক আছে, ফেক ব্যাকলিংকস তৈরি করা যাবে না, যে ব্যাকলিংক মানে লিংকে ক্লিক করলে অন্য কিছু খুঁজে পাওয়া যায় না, ইরর দেখায়, ঠিক আছে, ওগুলো কিন্তু ওই লিংক দেওয়া যাবে না। অবশ্যই একটা অথেন্টিক এবং সুন্দর ব্যাকলিংক দিতে হবে। তারপর হচ্ছে পেজের লোডিং টাইম, এটা তো বুঝলেন। তারপর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট শেয়ার এবং ট্রাফিক বাড়ানো, তার মানে কি বলছে, মানে আপনার এই ওয়েবসাইটের যে পোস্টটা করেছেন সেই পোস্টটা কি করতে হবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে। শেয়ার না করলে ওটা মানে ডাইরেক্ট লিংক আপনি কন্টেন্টের ভিতরে দিতে হবে। আপনার তো ওই সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা তারপর শেষ করে দিলাম। তারপর পেজের মেটা ট্যাগ এবং হেডিং অপটিমাইজ করা, পেজের মেটা ট্যাগ এবং হেডিং অপটিমাইজ করা। মেটা ট্যাগ মানে কি, চিটিং করার জন্য ফোন মেটা আচ্ছা ফেসবুককে বানাচ্ছিল। আচ্ছা আমি বলছি, মেটা মেটা ট্যাগ মানে হচ্ছে যে একটা হিডেন কিছু লাইন যেটা আমার পেজে শো করবে না, তবে সেটা কার্যকর। আমরা যদি দেখেন মেটা ট্যাগ কাকে বলে, একটু বিস্তারিত দেখি। আমরা দেখি এবার চ্যাট জিপিটি জিজ্ঞেস করি। আমি যেটা বললাম ওটাই একটু বিস্তারিত দেখাচ্ছে আপনাদের। তাড়াতাড়ি বল। দেখেন এখানে আরো বিস্তারিত দিয়েছেন। চ্যাট বানানো কত কথা বল। হুম?
আমার কোড লিখে মেটা ট্যাগ লেখা দরকার না, আমরা এমনি লিখতে পারি। আচ্ছা দেখেন কি বলেছেন, তামান্না আপু রিডিং ভালো মেটা ট্যাগ হলো HTML কোডের অংশ, এটি ওয়েব পেজে গুরুত্বপূর্ণ এবং তথ্য এবং সার্চ ইঞ্জিনের কি হচ্ছে ব্রাউজারকে জানায়। এটি ওয়েব পেজে হেড সেকশনে থাকে, পেজের ভিজিটর সরাসরি দৃশ্যমান হয় না। মেটা ট্যাগ কাকে বলে? মেটা ট্যাগ হলো একটি ট্যাগ যা সার্চ ইঞ্জিন এবং অন্যান্য সফটওয়্যার ওয়েব পেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। মেটা ট্যাগ বিভিন্ন ধরনের হতে পারে, যেমন হচ্ছে আচ্ছা প্রথমটা কি আছে মেটা টাইটেল, পেজের শিরোনাম বা সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে কি লেখা আছে ACRPA দেখানো হয়। ACRP ফুল ফর্ম কি মাঝে জিজ্ঞেস করতে হবে। ACRP ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। হ্যাঁ 9 এর আইসিটি বলেছিল। আচ্ছা ACRP ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আসলে মেন বিষয়টা হচ্ছে এমন না যে এটা সম্পর্কে মানে ACRP ফুল ফর্মটা আমি জানি, ঠিক আছে, দেখে আমার এটা মনে হলো এবং এটাই কারেক্ট। আমি যদি দেখেন দেখি হোয়াট ইজ বাংলা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, বুঝতে পারলেন? মানে এমন না যে আমার আইডিয়া ছিল যে জিনিসটা এটা হতে পারে, ঠিক আছে, তবে আমার মনে হলো দেখে যে এটা হবে। আচ্ছা তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন, পেজের বিষয়বস্তুর একটি সংক্ষিপ্ত বিবরণ। মেটা ডেসক্রিপশন কোথায় থাকে? আমাদের ইয়াতে কিন্তু আছে, ব্লগারে কিন্তু আছে, ডান পাশে। ট্যাগ বসে দেখাই দিচ্ছি description টা। তামান্না আপু রিডিং ভালো আমি পারি না তবে। তাহলে তামান্না আপু পরে একটু দরকার অনেক দিন পর করতে হবে। আচ্ছা এটাকে বলা হচ্ছে এই যে মেটা ডেসক্রিপশন কিংবা সার্চ ডেসক্রিপশন, ঠিক আছে। আচ্ছা okay, বুঝতে পারলেন? এরপরে কি আছে, তারপর হচ্ছে মেটা কিওয়ার্ড। মেটা কিওয়ার্ড কোনটা? এটাও যদিও জানেন যে মেটা এমন কিওয়ার্ড, তেমন ব্যবহৃত হয় না। মেটা কিওয়ার্ড কোনটা? এই যে এখানে এখানে লেভেল লেভেল, ঠিক আছে। আচ্ছা এরপরে কি আছে, তারপর হচ্ছে রোবট ট্যাগ। রোবট ট্যাগ কোনটা? রোবট ট্যাগ হচ্ছে এটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে রোবট ট্যাগ, ঠিক আছে, রোবট ট্যাগ টিএক্সটি, এটা অ্যাড করা লাগবে ওয়েবসাইটে। এটা ওয়েবসাইটে যদি অ্যাড না করেন তাহলে আপনার ওয়েবসাইট গুগলে আসবে, এটা ওয়েবসাইট অ্যাড করা লাগবে, ঠিক আছে। আপনি অ্যাড করেছেন? না আজকে দেখলাম শিখাই তো অ্যাড করব যখন যখন শিখাবো তখন। তো যাক ক্যামেরা কি ভালো? আচ্ছা তারপরে হচ্ছে ভিউ কোড ট্যাগ, মোবাইল এবং ডেস্কটপে ভিউ এর জন্য পেজের কনফিগার করা। আচ্ছা এটা প্রয়োজন হয় না, প্রয়োজন ইউজ করলে ভালো। তারপর হচ্ছে মেটা ট্যাগ কেন ব্যবহার করা হয়? মেটা ট্যাগ কেন ব্যবহার করা হয়? এসইও করার জন্য সবাই জানে, আমরা যেহেতু এসইও ক্লাস করছি এসইও এর ভিতরে তো থাকবে, তাই না, এসইও করার জন্য। তারপর হচ্ছে ভিজিটরদের আকর্ষণ করার জন্য হলো, তারপর হচ্ছে কন্টেন্টের প্রাসঙ্গিকতা নিশ্চিত করা, তারপর হচ্ছে ক্রলিং এবং ইন্ডেক্সিং পরিচালনা করা। ক্রলিং ইন্ডেক্সিং আর আলাদা ক্লাস আছে, আমরা ওটাতে শিখব, ঠিক আছে। আচ্ছা এখানে কি দেওয়া আছে, কি বলছে উদাহরণ, মেটা ট্যাগ কিভাবে কাজ করে, ঠিক আছে। আমরা যদি এটা কপি করি, কপি করার পর এখানে আমি মেটাটা কিভাবে কাজ করে আমি চেক করে দেখতে চাই, তো আমরা কি করব, এখানে যাব, আমরা এখানে যাওয়ার পরে একটা আমরা অন্য কোনো পোস্ট দিয়ে দেখি যে পোস্ট কোনো কাজে লাগবে না আমার, এটা দেখলাম, এটা দিয়ে যাব, তারপর হচ্ছে কন্ট্রোল এ কন্ট্রোল ভি, এবার আমরা নরমাল ভিডিও দেখি যে কেমন আছে। ফাঁকা কেন ফাঁকা, এটা শোনা করলো পাবলিশ করার পরে মেবি তো করতে পারে। আচ্ছা বেয়াদব হিডেন ট্যাগ সমস্যা নেই, ওটা সরি আমি একটা ভুল কাজ করছি।
সেটা যে মিটারটাকে এখানে বসানো, মিটারটাকে বসানো আমাদের থিমের ভিতরে, এই যে হেডের নিচে আর ক্লোজ হেডের উপরে, এই যে হেডের নিচে আর এই যে ক্লোজ হেডের উপরে। এখন হেড কোথায় থাকে? ফন্টের পোস্টের ভিতরে হেড থাকে 5 লাইনের মধ্যে, হেড থাকে হচ্ছে থিমের ভিতরে। ওই তো থিমের প্রথম 5 লাইনের মধ্যে, তো ওখানে যে ট্রাই করা দরকার। ওখানে ট্রাই করলে আমার ইয়াদ ঠিক আছে, জাস্ট বাই ডিফল্ট দেওয়া আছে। আচ্ছা, মেটা ট্যাগ ব্যবহার করার সুবিধা: সার্চ ইঞ্জিনের উচ্চ র্যাঙ্কিং, তারপর ভিজিটর স্পেস সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান, তারপর হচ্ছে সিটিআর বাড়ানো। সিটিআর মানে কি? সিটিআর মানে কি? ক্লিক থ্রু রেট, ঠিক আছে? সিটিআর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট। আমরা যদি দেখি সিটিআর ফুল ফর্ম, ক্লিক থ্রু রেট। সিটি, হ্যাঁ, সিটিআর ফুল ফর্ম কি? ক্লিক থ্রু রেট, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে? পেজের রেসপন্সিভ নিশ্চিত করা, প্রতিযোগিতা তুলনায় আপনার পেজের সাথে দৃশ্যমান করা। বুঝতে পারলেন যে কেন আমাদের পেজ অথরিটি ডোমেইন অথরিটি গুরুত্বপূর্ণ, ঠিক আছে না? অবশ্যই গুরুত্বপূর্ণ। একটা ওয়েবসাইটের মেইনলি আমাদের ওয়েবসাইট তৈরি করতে র্যাঙ্ক করার জন্য। এখন ডোমেইন অথরিটি পেজ অথরিটি ঠিকঠাক থাকলে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য কি কি কাজ করা লাগবে এটা যে বোঝা এত সহজ, মানে বলার বাইরে। আপনি শুধু বলে দেবেন যে ভাই আমার ওয়েবসাইটে এই রিলেটেড কন্টেন্ট আমি লিখি, আমার ওয়েবসাইট এমন, আমার ডোমেইনের নাম এটা, আমি এখন ডোমেইন অথরিটি পেজ অথরিটি পাচ্ছি, আমার কি কি করা লাগবে সব বলবেন। গোটা প্ল্যান আপনাকে তৈরি করে দেবেন। আমি আপনাকে একটা প্ল্যান দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, গোটা প্ল্যান রেডি করে দেবেন। আমার ওয়েবসাইটের নাম, আমার ওয়েবসাইটে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কন্টেন্ট পাবলিশ করি। আমি চাই ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি বাড়াতে। এখন আমার কি করা প্রয়োজন? আচ্ছা, ওকে, ডান। আমরা এখন ঠিক করে নেব এখান থেকে। আমার ওয়েবসাইটের নাম www.com বাংলা করা কিন্তু আগে একটা ওয়েবসাইট ছিল, মানে আমারই ছিল ক্লোজ। ডট কম, ওকে। আমার ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করি। আমি চাই আমি ডোমেইন চাই, আমি চাই ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি বাড়াতে। এখন আমার কি করা প্রয়োজন, ঠিক আছে? এটা একটা প্ল্যান চাইবেন। আপনার ওয়েবসাইটে যা যা করা লাগবে এ টু জেড বলবেন, বেশি কিছু না। চোখ মুখ বন্ধ করে এই যেটা বলবেন প্রত্যেকদিন এই সেম কাজই করবেন, তাহলে হবে। আপনার অন পেজ এসইও হোক, বললে পরের দিন স্ক্রিনশট লাগবে। আপনার অন পেজ এসইও হোক, অফ পেজ হোক, সব এখানে অন পেজ আর অফ পেজ এখানে করতে হবে। টেকনিক্যাল এসইও বিষয়টা, ঠিক আছে? দেখেন আপনার গোটা প্ল্যান দিচ্ছি। হ্যাঁ, আর টেকনিক্যাল এসইওটা দেখা দিবেন। কিন্তু যেসব কাজ বলেছে প্রত্যেকদিন আপনাকে করাই লাগবে। না, আপনি একবার যদি ভালো লিংক দেন, আপনি চেক করে দেখবেন যে লিংকটা আপনি একবার দিয়েছিলেন এই লিংকটা এখন পর্যন্ত অন আছে কিনা। যদি অফ হয়ে যায় তাহলে তো স্প্যাম লিংক হয়ে যাবে। মনে করেন আপনি অন্য কারো ওয়েবসাইটে লিংক দিয়েছেন, সেই ওয়েবসাইটই নষ্ট হয়ে গেছে, তাহলে ওই লিংক আর কোনো কাজ করবে? একটা নিচে দেওয়া লাগবে, একটা বাইরে দেওয়া লাগবে। ইনবাউন্ড লিংক কয় প্রকার? দুইটা না, একটা হচ্ছে ইনবাউন্ড লিংক, একটা হচ্ছে আউটবাউন্ড লিংক। তাহলে আপনি ইনবাউন্ড ইউজ করলে আউটবাউন্ড ইউজ করেন, তখন কি করবেন? বাইরে যেখানে একটা ওয়েবসাইটে লিংক দেওয়া লাগবে,
বুঝতে পারেন না? যদি বা ক্লায়েন্টের ওয়েবসাইটের ক্ষেত্রে ক্লায়েন্ট এগুলা মেইনটেইন করলে সমস্যা না, আপনি শুধু প্রথমবার ঠিকঠাক মতো দিয়ে দেবেন, তাকে এসইও স্কোরটা দেখাই দিতে পারলে আপনি বাঁচেন। এসইও স্কোর ডোমেইন থেকে পেজ দেখাই দিবেন, আমরা শেষ। কি উঠতে আপনি কাজ কমপ্লিট করতে দেন 2 দিন 3 দিন। না না, বিষয়টা হলো যে একবারে দিতে পারা যায়, ঠিক আছে, আপনি একদিনে দিতে পারবেন, কিন্তু একদিনে দেওয়াটা উচিত না। আপনার কাজ না থাকলে আপনি অন্য কাজ করবেন, ফেলে রাখবেন ক্লায়েন্টের ওয়েবসাইট। সেজন্য বললাম যে ক্লায়েন্টকে অতিরিক্ত কাজ দেখাতেই হবে আপনাকে। আপনি একটা জিনিস ভাবেন যে আপনি একটা কাজ তাড়াতাড়ি সম্পূর্ণ করে দিয়ে দিলেন, ঠিক আছে, তারপরে কাজটা ভালো হলো, তাহলে সে মনে করবে কি যে হেয়ালো মোড়ে যতটুকু পেরেছে করেছে, কমপ্লিট করে আমাকে দিয়েছে। এখন যদি আপনি 2-3 দিন সময় নেন, আপনার প্রয়োজন অন্য ক্লায়েন্টে ধরে রাখবেন, অন্য ক্লায়েন্টের কাজও করবেন সাথে সাথে মিলে, তাহলে আপনি আস্তে 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 শুধু মানে তাকে দেখাবেন, রিপোর্টিংটা সুন্দর করতে পারলে হবে। মানে কাজ যেমন তেমন হোক, প্রেজেন্টেশনটা সুন্দর হলে হয়। বুঝতে পারেননি? এটা হলো কথা। কারণ আমরা আমরা কি করি, প্র্যাকটিক্যাল পরীক্ষায় খেয়াল করেছেন কি আপনারা, প্র্যাকটিক্যাল খাতা যে লেখেন, স্যার আগে সরাসরি প্র্যাকটিক্যাল খাতা দেখেন, না প্র্যাকটিক্যাল যে আপনাকে যে কোশ্চেন করে কোশ্চেনের অ্যান্সার দিয়ে সুন্দরভাবে দিতে পারবে, তাকে প্র্যাকটিক্যাল মার্কটা সুন্দর করে দেয়, তাই না? এটাই কথা। প্র্যাকটিক্যাল খাতা কেমন লিখলেন এটা বিষয় না, আমরা প্র্যাকটিক্যাল খাতা কোনদিন বাংলাতে লিখিনি, মাঝখানে তো সব গ্যাপ পাবো। আমি তো নিজে লিখিনি, আমার চাষতো বলে লিখেছি সব। না না, ওটাও বিষয় না। মানে প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন আমরা কি করি, সচরাচর যদি মেয়েদের ক্ষেত্রে না হলে ছেলেদের ক্ষেত্রে এমনটা হয় যে অনেকজন প্র্যাকটিক্যাল লেখে, অর্ধেকে থেকে 2-4 লাইন লেখে, মাঝখানে গ্যাপ, দুটো ছবি আঁকাই দিলাম, যখন 4-5 পৃষ্ঠা পড়াই দিলাম, খাতা জমা দিলাম, ঝামেলা শেষ, ঠিক আছে। আর মেইনলি প্র্যাকটিক্যাল এক্সামটা কখন হয়, যখন স্যার যায় ভাই বানায়, এই মার্ক ওই মার্কে তো একসাথে, এমন না যে খাতার মার্ক আবার আলাদা আছে, ওই একসাথে কিন্তু মার্কটা দেয়। বুঝতে পারলেন? তার মানে প্র্যাকটিক্যাল আপনি কাজ যেমনই করেন না কেন, আপনার মানে প্রেজেন্টেশনটা সুন্দর হতে হবে, মানে বুঝাইতে হবে ক্লায়েন্টকে যে হ্যাঁ আমি কাজটা করেছি। তার জন্য আপনার রিপোর্টিংটা সুন্দর করে বলে দিবেন যে আপনার ডোমেইনতে এত স্কোর, প্রথমে স্ক্রিনশট নেবেন, তার ওয়েবসাইটে বিভিন্ন ভুলের স্ক্রিনশট নেবেন, যেমন সে কি কি ভুল করতে পারে, সে কন্টেন্ট এসে করে না, এসে করে আপনি স্ক্রিনশট নেবেন প্রথমে, যে তোমার প্রথমে এত ছিল এখন এত হয়েছে, ডোমেইন আসলে স্ক্রিনশট নেবেন, এত ছিল এত হয়েছে। এবার যদি কয়েকটা স্ক্রিনশট, তারপর আপনি বলবেন যে তোমার মেটা টাইটেল দেওয়া ছিল না, মেটা ডেসক্রিপশন দেওয়া ছিল না, রোবট.txt অ্যাড করা ছিল না, আর বিভিন্ন টেকনিক্যাল ইস্যু করা ছিল না, এতগুলো এগুলো করা ছিল, এগুলো আমি করেছি। বুঝতে পারলেন? আর এগুলো করতে কতক্ষণ সময় লেগেছে, কতক্ষণ সময় দিয়েছেন, বলবেন যে প্রত্যেকদিন আমি দিনে 5 ঘন্টা করে তোমার ইয়াতে ওয়েবসাইট 3 দিনে 15 ঘন্টা সময় দিয়েছি, ঠিক আছে। আপনি ডিউরেশন মিশন দিয়ে দিবেন, সবকিছু দিয়ে দিবেন, মানে ভালো মতো তাকে বুঝাইতে পারলে হলো যে আপনি ওয়েবসাইটে অতিরিক্ত মেলা কাজ আপনি একদিন শেষ করে ফেলেন, কোনো সমস্যা নাই। আপনি একজন এক্সপার্ট হিসেবে আপনার এগুলো কাজ করতে সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে একটা ওয়েবসাইটের ভুল বের করতে, আর ঠিক করতে হয়তো 4-5 ঘন্টা সময়, মানে একদিনের ভিতরে কাজ কমপ্লিট করে ফেলতে পারবেন, কিন্তু দরকার না আপনি 2-3 দিনই সময় নেবেন তার কাছে। আচ্ছা ঠিক আছে। প্র্যাকটিক্যাল করে দেখানোর কি আছে, প্র্যাকটিক্যাল করে দেখানো বলতে সমস্যাটা কি হবে, যে আমি ওই সময়টা নাও পেতে পারি, কারণ আমাকে 3-4 ঘন্টা টানা আপনাদেরকে বসায় রেখে ভুল বের করে ধরে আবার কাজ করে আলাদা জিনিস। তবে বের করা, ভুল বের করা শিখিয়ে দেবো। যেমন দেখেন একটা ওয়েবসাইটের ডোমেইন অথরিটি পেজ হচ্ছে মানে কম আছে, কেমন ভাবে বুঝবেন, ঠিক আছে। যদি বা এটার প্র্যাকটিক্যাল আপনাদের আছে, তারপর আমি একটু আগায় দিলাম আজকে। এই যে নিচে মজো আছে, ঠিক আছে, তবে আমার উপরেটা ভালো লাগে। মনে করেন আপনি গুগল থেকে আপনি কাজ পেয়েছেন, ঠিক আছে, আপনি গুগলের ডোমেইন অথরিটি দেখবেন, ঠিক আছে, গুগল ডট। আচ্ছা, আরেকটা ভুল কাজ হলো, সেটা হচ্ছে আমি রোবট ক্লিয়ার করি। দেখেন আপনি এখন গুগল আপনাকে ডোমেইন ধরে দিয়েছে কত, 94, আর পেজ ধরে দিয়েছে কত, 99, আপনি 90। এখন আপনার কাজ কি হইলো, যে দেখেন গুগলও নিজেই যেটা মেনটেন করে সে নিজে 100 করতে পারে না, দেখছেন, মানে কোনো কিছু প্রবলেম থাকে না, 100% কোনো জিনিস পারফেক্ট, ঠিক আছে। এখন 94 থেকে আপনি 98 করেছেন, আর এখানে 90 থেকে 95 করেছেন, এবার ক্লায়েন্টকে তো বলতে হবে যে প্রথমে তোমার দেখো 94 ছিল, এখন আমি এগুলো সব চেক করে নেবেন, ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, তারপর হচ্ছে ওদের ওয়েবসাইট ঢোকার পর এসইও স্কোরটা চেক করবেন। আচ্ছা, ওয়েবসাইট এসইও স্কোর চেকার, হ্যাঁ এরকম অনেক থাকতে পারে, যে এসইও ক্লিকার কিংবা এসইও এসইও স্কোর, এরকম বিভিন্ন টুল আছে, ঠিক আছে।
এসইও ক্লিকার, ফ্রি ওয়েবসাইট এসইও সাবমিশন, তারপর গুগল এসইও চেকার। ঠিক আছে, আমি দেখি এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। যেমন হচ্ছে আমরা যদি দিই অর্ডিনারি একটা ওয়েবসাইট আছে, এদের আইডিটা সুন্দর, এদের ইয়াটা সুন্দর, ওয়েবসাইটটা দেখি আমি। এদের হচ্ছে এসইও স্কোরটা আমি চেক করবো আজকে। হ্যাঁ, এও ক্লায়েন্টকে এরকম কিছু এই যে এখানে লোড নিচ্ছে, মানে এগুলো প্রথমে স্ক্রিনশট দিয়ে নেবেন যে হ্যাঁ তোমার অবস্থা এতটা খারাপ ছিল, আমি কাজ করার পর এতটা ভালো করেছি। ঠিক আছে, আপনি এখন একবার চেক করলেন, আবার কাজ করার পর একবার চেক করবেন। দেখেন এসএস করে দেয় 100, ইরোর 0, ওয়ার্নিং 0, অপটিমাইজেশন 10 এ 10 পেয়েছে। মানে এরা অনেক ভালো মতোই তাদের ওয়েবসাইটটা মেনটেন করে, কারণ এদের মেন ইনকাম সোর্সই হচ্ছে এই ওয়েবসাইট। ঠিক আছে, ওয়েবসাইট ছাড়া তাদের এক্সট্রা কোনো ইনকাম সোর্স নাই, আবার শুধু আইটি আর এই ওয়েবসাইট। এখন যদি এটার জায়গায় আমি তারপর হচ্ছে আরেকটা ওয়েবসাইট, সেটা হচ্ছে ক্রিয়েটিভ আইটি। বাংলার সবচেয়ে বড় আইটি হচ্ছে ক্রিয়েটিভ আইটি। হ্যাঁ, আইটি প্রতিষ্ঠান, একটা কোর্স ফি কত জানেন? 50,000 60,000 মিনিমাম। দেখেন আমি দেখাচ্ছি সেম, এদের কোর্স মডিউল চেয়ে আমাদের আইটির বড় আইটি কোর্স মডিউল বড়। এই দেখেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্স 50,000, তারপরে মোশন গ্রাফিক্স 50,000, ইউএক্স ইউআই ডিজাইন 50,000, ডিজিটাল ইমেজ এডিটিং 20,000, শুধু ইমেজ এডিটিং শিখাবে। তারপর ডিজিটাল লার্নিং কই, পাইথন, দেখেন এটা হচ্ছে, দেখছেন এই ডিজিটাল মার্কেটিং 50,000, অ্যাফিলিয়েট মার্কেটিং 25,000। বুঝছেন? আচ্ছা, তাহলে এবার এদের ওয়েবসাইট থেকে আমি জাস্ট আমাদের এই স্কোরটা চেক করবো, তাই তো? টেক্সট ল্যাব কোর্সের কথা বলছেন না? ওই টেক্সট না অ্যাকাউন্ট সেল করার নাকি? দেখতে দেখতাম। আচ্ছা দেখি এবার সবথেকে বাংলার সবথেকে বড় আইটি ওয়েবসাইটের কি অবস্থা। এদের ওয়েবসাইট স্কোর হচ্ছে নো ডাটা ফ্রম দিস ওয়েবসাইট, মানে এর যে গুগল তাদের ইয়া ওয়েবসাইট আছে কিন্তু ভালো মতো অপটিমাইজ না বেশি সম্ভবত। এটাও মোটামুটি ভালো আছে। ঠিক আছে, একটা এই যে এখানে অপটিমাইজেশন 9 পাইছে, আর এখানে একটা এরর পাইছে, এই জন্য 92 হয়ে গেছে। ঠিক আছে, আরো অনেক ওয়েবসাইট আছে। বরেন্দ্র দেখা যায় কিন্তু বরেন্দ্র এখন ক্লোজ করা আছে। বরেন্দ্র ওয়েবসাইট তো ক্লোজ করা আছে। ওই কিছু প্রবলেম সলভ করতে হবে, ওদের জন্য ক্লোজ করে রাখছি। বুঝতে পারলেন? আচ্ছা, এইভাবে মেইনলি এটার কাজ হচ্ছে এটা, যে একটা ওয়েবসাইট র‍্যাঙ্ক করার জন্য অনেক কিছু গুরুত্বপূর্ণ, তার ভিতরে মানে মোস্ট একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ব্যাকলিংকসটা। বুঝতে পারলেন? আচ্ছা, এটা আপনারা প্র্যাকটিক্যাল করবেন বাসায় গিয়ে যতগুলো যা পারেন। এই ডোমেন অথরিটি পেজ অথরিটি কিভাবে করতে হয় না করতে হয় রিসার্চ করে নিয়ে আসবেন। ঠিক আছে, আগামী দিন থেকে এগুলোরই প্র্যাকটিক্যাল হবে, যদিও প্র্যাকটিক্যাল অনেক কিছু আগে গেছে অফ পেজের ভিতরে। পরীক্ষা হবে না, প্রতিষ্ঠানের সার্টিফিকেট কোনো পরীক্ষা নেই। তারপর পরীক্ষা আপনার হবে শুধুমাত্র আপনাদের যোগ্যতা যাচাই বাছাই করার জন্য। বুঝছেন? ভাইবা টাইপের হবে। যারা 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 একদম সম্পূর্ণ সুন্দরভাবে অ্যান্সার দিতে পারবেন তাদের জন্য মিম ভাই কাজের ব্যবস্থা করে দিলাম। লেখা সিস্টেম নেই, লেখা সিস্টেমের তো আমিও দেখে দেখে লিখে নেবেন। আচ্ছা ঠিক আছে।